আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? দেখো তো আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারা কারা লাইভে আছো একটু জানাবো। ইনশাআল্লাহ আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট বিষয় ক্লাস করবো ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে, কারণ যে কোনো যাত্রা শুরু করার আগে আমাকে বুঝতে হবে ওই যাত্রায় আমার জন্য কি কি বিপদ আসে, তারপরেই কি আমি ওই যাত্রা শুরু করার আগে ওই বিষয়ে কি সতর্ক থাকবো। তো যে কোনো অ্যাডমিশনের পরীক্ষার্থী হিসাবে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তোমার প্রথম টার্গেট হচ্ছে তোমাকে জানতে হবে ওই পরীক্ষাতে তোমাকে কি কি ফেস করতে হবে, কি টাইপের প্রশ্ন ফেস করতে হবে। এই জন্য আগে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস বা প্রশ্ন বিশ্লেষণটা জরুরি। তোমাকে জানা উচিত বা তোমাকে জানতে হবে যে কোন ধরনের প্রশ্ন হয়, ওই পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন হয়। ওকে, তোমরা কারা কারা আছো একটু জানো তো। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল কলেজের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারা একটু জানাও। কারণ তোমরা জানো যে দীর্ঘদিন যাবৎ কোন রকম ভর্তি পরীক্ষা ছাড়াই শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হইতো। আচ্ছা, এখানে দেখা যেত কি যে কোন রকম কোনো ভাবে হয়তো ওই যে কিছুদিন আগে অটো পাস বা বিভিন্ন বিষয়ের কারণে অনেক শিক্ষার্থীরাই অটোমেটিক চয়েস লিস্টে চলে যাইতো। কিন্তু এবছর থেকে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তা করছে যে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, তো দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটি সিট লিমিটেড এবং ন্যাশনাল, তারপরে কি তোমার টার্গেট থাকতে হবে যে ন্যাশনালের জন্য আমার একটা কি ভালো একটা ন্যাশনাল কলেজের জন্য আমি পড়তে পারি বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমি পড়তে পারি। এই কারণে দেখা যায় যে বাংলাদেশে বেশ কিছু ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কলেজ অনেক বড় বড় নামধারী কলেজ, এবং যে কলেজের সাকসেস রেট অনেক বেশি। সাপোজ আমি রংপুর থেকে আসছি, আমি রংপুরে বিলং করি। আমাদের রংপুরের যদি তোমাকে বলি, তোমার হচ্ছে ওখানে বেগমরোকেয়া ইউনিভার্সিটি আছে এবং তোমার কারমাইকেল কলেজ আছে। কারমাইকেল কলেজ একটা শতবর্ষী কলেজ। এখানে প্রতিটা ডিপার্টমেন্ট অনেক বেশি ওয়েল ডেভেলপড, এবং প্রতিটা ডিপার্টমেন্টের এদের যে হচ্ছে বিগত যে ব্যাচগুলা, এদের সাকসেস রেট, জবে সাকসেস রেট অনেক বেশি। তো ন্যাশনাল ইউনিভার্সিটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এখানে স্টুডেন্টরা যদি ভর্তি হওয়ার পর থেকেই তার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য যদি কাজ করে, সে তার লাইফে অনেক ভালো একটা পজিশনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যেহেতু শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে চান্স পাওয়ার কোনো সুযোগ থাকতেছে না, তার মানে কি তোমাকে কিন্তু একটা ভর্তি পরীক্ষা ফেস করে যাইতে হবে। তার মানে তোমার রেজাল্ট খুব বেশি ভালো কিন্তু তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারো নাই, তাহলে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি চান্সও পাবা না। এটা হচ্ছে ম্যাটার। আচ্ছা, তোমার রেজাল্ট তুলনামূলক খারাপ, কিন্তু তোমার কি ভিতরে জেদ আছে, তোমার একটা প্রিপারেশনের স্পিড আছে। তুমি যদি প্রিপারেশন কন্টিনিউ করবা, দেখবা যে কি ন্যাশনাল ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে কি তোমার চান্স হয়ে যাবে। তার মানে এই বিগত বছরগুলোর যে সীমাবদ্ধতা, যে অটো সাবজেক্ট আসতেছে, অটো ইউনিভার্সিটি সিলেকশন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এবার থেকে হচ্ছে না। এই কারণে আমি তোমাদেরকে যে বিষয়টাকে গুরুত্ব দিব যে ভাইয়া, যেহেতু পরীক্ষা হবে, তার মানে তোমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে যে এই পরীক্ষায় আমি ভালো করেই ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো। তো এই কারণে তোমাকে প্রিপারেশন নেওয়াটা জরুরি। কারণ দেখা যায় যে বিভিন্ন কারণে আসলে পড়াশোনা করা হয় না। আর তুমি যদি প্রিপারেশন ছাড়াই শুধু পরীক্ষা দিতে যাও, তোমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করবে। তো প্রিপারেশন ছাড়া আসলে এই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসলে ভালো করার সুযোগ থাকে না। আচ্ছা, আর পাস মার্ক তো পাওয়াই যায় না। তো আমাদের এনইউএসসি, আমাদের প্ল্যাটফর্মের, আমরা বলতেছি যে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্ল্যাটফর্মটা সারা বাংলাদেশের প্রথম সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যারা বিগত বছরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রথম বই ভিত্তিক একটা প্রতিষ্ঠান। যে আমরা নিজেরাই, আমরা কি আমাদের এই প্রতিষ্ঠান থেকে বইয়ের মাধ্যমে একটা স্টুডেন্টকে বই এবং ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রিপেয়ার করা হয়। তো তোমরা কারা কারা আসো তারা একটু জানাবা, কারা কারা বিজ্ঞান বিভাগের প্রস্তুতি নিবা তারা তারা একটু জানাবা। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের 2014-15 সেশনের যে প্রশ্নটা,
যে প্রশ্নে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে এবং শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে, এই প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলা থেকে আমরা আমাদের পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার নেব, কিভাবে প্রস্তুতি নিব, যেন আমরা আমাদের একটা কি সিট নিশ্চিত করতে পারি। তো তোমরা যারা যারা আসো তারা তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিবা এবং তুমি কোথা থেকে জানাচ্ছ সেটা একটু আমাকে জানাবা। আমরা ট্রাই করব যে সারা বাংলাদেশের শিক্ষার্থী নিয়ে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম ক্যারি করতে। ঠিক আছে, তোমরা একটু জানো তো কে কোথা থেকে আসো, তোমরা একটু জানাবা। আচ্ছা, দেখতেছি সানজিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আফ্রিদি মোহাম্মদ, অনেকেই আছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 14-15 সেশনের আমরা পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ফিজিক্স, আমরা ফিজিক্স পার্টটা নিয়ে আলোচনা করব যে ফিজিক্সে আসলে কি ধরনের প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো আসলে কিভাবে চিন্তা করা উচিত একজন স্টুডেন্ট হিসাবে। ঠিক আছে, তো আমরা সেই জায়গা থেকে কাজ শুরু করব। তো তোমরা একটু দেখবা যে আমাদের আসলে প্রশ্ন বিশ্লেষণগুলো কিভাবে করতে হয়, আমরা আমাদের পড়াশোনার জন্য এই জায়গা থেকে কি শিখতে পারি, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, আর তোমাদের অধিক সংখ্যক শিক্ষার্থী যেন একসাথে কাজ করতে পারো, আমরা আমাদের মেসেঞ্জারে একটা আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিছি, আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা ওইখানে যুক্ত হইতে পারো। আচ্ছা, পাবনা থেকে আছে, ওকে ঠিক আছে, পাবনা থেকে আফ্রিদি আছে। যাই হোক, আমরা একটু দেখবো যে 14-15 সেশনে আমাদের পদার্থ বিজ্ঞানের প্রশ্নগুলো কেমন ছিল, তাহলে এখন কি ধরনের প্রশ্ন হইতে পারে। আচ্ছা দেখো, তুমি এই প্রথম একটা প্রশ্ন দেখো তো, আশা করি প্রশ্ন হয়তো তোমরা দেখতে পাচ্তেছো। আচ্ছা, প্রশ্নটা ছিল এরকম। আচ্ছা, এই প্রশ্নের বৈশিষ্ট্যটা বলে দিই। এই প্রশ্নটা এবার এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন 24-25। দেখো ভাইয়া, তার মানে এই যে প্রশ্নটা যেটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসছিল, ঠিক সেম প্রশ্নটাই তোমার মেডিকেল অ্যাডমিশনে এবছর চলে আসছে। বুঝতে পারছো কি? প্রথম যে প্রশ্নটা দেখো, আমরা 14-15 সেশনের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটাই হুবহু মেডিকেল অ্যাডমিশন 14-15 সেশনে চলে আসছে। তার মানে তুমি কোনোভাবেই ন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তুতিকে বা পরীক্ষা পদ্ধতিকে তুমি কোনোভাবেই পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতির থেকে কি কোনো অংশেই কম করতে পারবা না। তার মানে এখানেও কিন্তু প্রশ্নের কোয়ালিটি হয় খুবই একটু ভিন্ন ধাঁচের প্রশ্ন হয়, যেগুলো আসলে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে বসে আসলে কি অ্যান্সার করা যায় না। এই কারণে প্রপার প্ল্যান থাকতে হবে, প্রপার প্রস্তুতি থাকতে হবে, তাহলে কিন্তু কি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব ভালো পজিশনে, ভালো সাবজেক্টে, পছন্দের ইউনিভার্সিটিতে কি তুমি চান্স পাইতে পারবা। বুঝতে পারছো? ওকে, তাহলে প্রথম যে কথাটা হচ্ছে ভাইয়া, আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তোমার আগের প্রশ্নগুলা ক্যালকুলেটর ছিল, আগের পরীক্ষা পদ্ধতিতে ক্যালকুলেটর ছিল এবং তুমি বেশ কিছু প্রশ্ন দেখবা যে তুমি শর্ট সিলেবাসের বাইরেও কিছু প্রশ্ন পাবা। তো এখন যেহেতু আমাদের এবছর কি যদি ক্যালকুলেটর না থাকে, তাহলে বরাবরের মতো পাবলিক ইউনিভার্সিটি যেরকম প্রশ্ন হয় ক্যালকুলেটর ছাড়া করা যায়, ঠিক সেম জিনিসগুলোও কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য কি ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা। আমরা ক্লাসের মাধ্যমেই কিভাবে ক্যালকুলেটর ছাড়া অন্তত ফিজিক্স এবং ম্যাথ করবা সেই বিষয়গুলো আমরা ক্লাসের মাধ্যমেই তোমাকে আয়ত্ত করাই দিব। ঠিক আছে? ওকে, দেখো, আচ্ছা ফোকাস কম আসতেছে না। এই তো বিকুল ভাই, ফোকাস আসতেছে না কিন্তু। এক মিনিট একটু ওয়েট করো।
সিটিং এ যাইতে হবে, কম্পিউটারে টাচ করুন, কম্পিউটারটাতে টাচ করুন তো ডিসপ্লে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা ক্লোজ করতে হবে, আপনি এই যে এখান থেকে ব্রাইটনেস সেভ যাওয়া হবে। एक मिनट वेट करो। पर्सनल बैकग्राउंड कनेक्ट थी अच्छा এটা না দেখি এইখানে তো ব্রাইটনেস থাকে আচ্ছা এক মিনিট তোমরা একটু ওয়েট করো, আমরা হচ্ছে জাস্ট একটু স্ক্রিনটা ঠিক করে নেই। এই ডিসপ্লে লাইভ মোড অন করে ওই যে স্ক্রিনটা কমাই দেন, ওটা না একবার লো করে দাও তো এটা বাড়ি অন করে দাও, অন করে দাও কিন্তু স্লাইড আচ্ছা এখানে প্লেস না ক্রস করে ব্ল্যাক ক্রস করে ক্রস করে ক্রস করো ক্রস করে আমরা তো লিখা প্রথম প্রশ্নতে আছে আচ্ছা আমরা একটু ফোকাসিং এর সমস্যার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইনশাআল্লাহ ট্রাই করব যে নেক্সট থেকে আসলে যেন ফোকাসিং এর সমস্যা না হয়, ঠিক আছে? ওকে আমরা একটু দেখি, তার মানে আমার যে কথাটা ছিল যে আমাদের এই প্রশ্নটাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 14-15 সেশনের এই প্রশ্নটাই এবার মেডিকেল অ্যাডমিশন
মেডিকেল অ্যাডমিশন তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন 14-15 সরি আসলে মেডিকেল অ্যাডমিশন 24-25 সেশনে 24-25 সেশনে এই প্রশ্নটাই চলে আসছে। তার মানে আমি তোমাদেরকে যেটা বোঝানোর ট্রাই করতেছিলাম যে ভাইয়া তোমাকে বুঝতে হবে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো কিন্তু তোমার বরাবরের মতোই মানে নরমালি ইউনিভার্সিটিতে যে টাইপের প্রশ্ন হয় ঠিক সেম টাইপের প্রশ্নগুলোই কি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকতেছে, বুঝতে পারছো? তো এই টাইপের প্রশ্নগুলো এখন আমরা কিভাবে সলভ করব? আগে আমরা বুঝবো যে প্রশ্নটা আসলে কি বলার ট্রাই করছে বা আমাদের প্রশ্নে কি ক্লু দেওয়া আছে এইটা আগে আমরা ফিল করব। দেখো আমাদের প্রশ্নটাতে এরকম বলা আছে, আমাদের প্রশ্নটাতে বলা আছে যে একটা পাথরকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে? তো কেসটা কি এরকম ভাইয়া, দেখো তো যে আমি ভূপৃষ্ঠ থেকে একটা পাথরকে উপর দিকে নিক্ষেপ করতেছি, ঠিক আছে? তো এই পাথরটা উপরে উঠতে যদি টি সময় নেয় এবং নিচে নামতেও সে কি টি সময় নেবে, তাহলে তার টোটাল উড্ডয়ন কাল কত বলতো? তার টোটাল উড্ডয়ন কাল বা যেটাকে আমরা বলি কি বলতো আবর্তন কাল। কি বলতো ভাইয়া? আবর্তন কাল। উড্ডয়ন কাল বা আবর্তন কাল এইটা হচ্ছে আমরা জানি কি বলতো t equals to, আচ্ছা আমরা জানি তার উড্ডয়ন কাল বা আবর্তন কাল t equals to twice u divided by g, বুঝতে পারছো? এটা হচ্ছে কি বলতো twice u divided by g। তাহলে এবার তুমি যদি ভ্যালুগুলো বসাই দাও দেখো তো, তাহলে 2 into u এর ভ্যালু কত বলতো? u এর ভ্যালু হচ্ছে 4.9, দেখো ভাইয়া 4.9 ডিভাইডেড বাই 9.8। তুমি g এর মান জানো। ওকে, এবার এই জায়গা থেকে তুমি কিন্তু ইজিলি চিন্তা করতে পারবা যে দেখো তো 4.9 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে বলতো? 9.8 ই আসে। অথবা তুমি যদি 4.9 ভাগ 9.8 কাটাকাটি করো 2 আর 2 কাটাকাটি করো, তার মানে কত বলতো? 1 সেকেন্ড। তাহলে আমাদের অ্যানসারটা কি আসে বলতো? আমাদের অ্যানসারটা আসে কি? ডি। আমাদের অ্যানসারটা আসে ডি, 1 সেকেন্ড। ঠিক আছে, আমাদের অ্যানসারটা আসছে ডি, 1 সেকেন্ড। বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের অ্যানসারটা কি বলতো? ডি নম্বর অ্যানসার 1 সেকেন্ড। এই প্রশ্নটা তাহলে ঘুরায় ফিরে যদি আসে কি রকম আসতে পারে? তোমাকে বলতে পারে যে উপরে উঠতে কত সময় লাগবে, তখন কি বলতো? শুধু ইউ ভাগ জি, তখন কত বলতো? 0.5 সেকেন্ড। তার মানে উপরে উঠতে লাগতো তোমার 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, এবং নিচে নামতেও কত বলতো? 0.5 সেকেন্ড। তাহলে টোটাল তোমার কি 1 সেকেন্ড। বুঝতে পারছো ভাইয়া? তো এভাবে যদি তোমার চিন্তা করা যায় তুমি কিন্তু ইনশাআল্লাহ কি এই জিনিসগুলো পাওয়া আছে। হ্যাঁ, এই যে প্রশ্নে বেগ দেওয়া আছে 4.9 সেকেন্ড, 4.9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ আসো এবার। ওকে ওকে, এবার দেখি পরের প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, এখানে বলা আছে টর্কের মাত্রা কত? কি বলতো? বলা আছে তোমার টর্কের মাত্রা কত। তোমার প্রশ্নে বলছে কি টর্কের মাত্রা কত, তাই তো? টর্ক। আচ্ছা, তাহলে টর্ক কি বলতো? এটাকে আমরা বলি টর্ক বা কি বলের ভ্রামক। কি বলতো? বলের ভ্রামক। টর্ক বা বলের ভ্রামক, ঠিক আছে? টর্ক বা বলের ভ্রামক। এই টর্ক বা বলের ভ্রামক এইটাকে আমরা বলি কি বলতো? টাউ। কি বলতো? টাউ ইকুয়ালস টু কি বলতো? আর ক্রস এফ, তাই না? মনে আছে তোমাদের? টাউ ইকুয়ালস টু কি আর ক্রস এফ। এই টর্ক বা বলের ভ্রামক এটা কিন্তু একটা কি ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে সেটা কত বলতো ভাইয়া? আর এফ sin থিটা, আর এফ sin থিটা। আচ্ছা, তাই এই জায়গা থেকে যদি আমরা টর্কের মাত্রাটা এবার বের করতে চাই, দেখো তো আমরা যদি টর্কের মাত্রাটা বের করতে চাই, তাহলে কি বলতো? আর এর মাত্রাটা কি ভাইয়া? এটা একটা বল, দূরত্বের মাত্রা কি ক্যাপিটাল এল, বলের মাত্রা কত বলতো? এম এল টি ইনভার্স 2। আচ্ছা, sin থিটার কোনো আসলে মাত্রা হয় না, মানে মাত্রা নেই। তাহলে আলটিমেটলি আমার টোটাল মাত্রাটা কত আসছে বলতো ভাইয়া? এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2। বুঝতে পারছো? এটা হচ্ছে কি আমাদের এম এল স্কয়ার টি ইনভার্স 2 হচ্ছে কি আমার টর্কের মাত্রা। তাহলে আমাদের অ্যানসারটা কি আসছে বলতো? এম এল স্কয়ার টি ইনভার্স 2। আমাদের অ্যানসারটা আসছে কি বি, আমাদের অ্যানসারটা আসছে বি। বুঝতে পারছো সবাই? দেখো তো, তাহলে আমাদের অ্যানসারটা কি বি, এম এল স্কয়ার টি ইনভার্স 2।
এখন এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। তুমি দেখবা যে প্রায় ইউনিভার্সিটিতেই সব সময় এই মাত্রাটা ml স্কয়ার t ইনভার্স টু এই মাত্রা থেকে প্রশ্ন করে। কেন প্রশ্ন করে? এই মাত্রাটার একটা মানে বিশেষ বৈশিষ্ট্য বা গুণাবলী আছে, সেটা কি বলতো? ml স্কয়ার t ইনভার্স টু এই মাত্রাটা একই সাথে, এই মাত্রাটা তোমার একই সাথে কাজ, একই সাথে শক্তি, তাপ, টর্ক বা বলের ভ্রামক, বলের ভ্রামক, টর্ক বা বলের ভ্রামক, এতগুলো রাশির মাত্রা একটাই, সেটা কত? ml স্কয়ার t ইনভার্স টু। তার মানে তুমি কি বুঝতেছো ভাইয়া যে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে কি প্রস্তুতি নিয়েই যাইতে হবে। অ্যানসারটা ml স্কয়ার t ইনভার্স টুই হইতো যদি বলতো কাজের মাত্রা কত, যদি বলতো শক্তির মাত্রা কত, যদি বলতো তাপের মাত্রা কত, বা যদি বলতো বলের ভ্রামকের মাত্রা কত, অ্যানসার সেম। তার মানে তুমি যদি একটা কিভাবে বের করতে হয় এটা যদি বের করা শিখো, প্রশ্ন যেভাবেই আসুক তুমি কিন্তু পারবা। এই কাজটাই তোমাকে কিন্তু আমার প্রতিটা ক্লাসে ধরে ধরে প্রতিটা প্রশ্নে, এই প্রশ্ন আর কিভাবে হইতে পারে, আর কিভাবে পেছানো যাইতে পারে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা কি শিখাই দেবো ইনশাআল্লাহ প্রতিটা ক্লাসে। ওকে, বুঝতে পারছো? ওকে, আসো এবার ভাইয়া। ওকে, এবার দেখো, আচ্ছা এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটাতে বলা আছে কোন একটি চাকার ভর দেওয়া আছে, তাই না? চাকার ভর দেওয়া আছে 10 কেজি, 10 কেজি, এবং বলা আছে চক্রগতির ব্যাসার্ধ কি বলতো? চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার। জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক কত? আচ্ছা, যদি কখনো তোমার চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তোমার জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক I ইকুয়ালস টু হবে কি বলতো? I ইকুয়ালস টু হবে mr স্কয়ার, mk স্কয়ার। বুঝতে পারছো? I ইকুয়ালস টু mk স্কয়ার। ওকে, তো তুমি m এর ভ্যালুটা বসাই দাও কত বলতো? আচ্ছা, তাহলে আমার m এর ভ্যালুটা কত হয় বলতো? 10 কেজি, তাই তো? আচ্ছা, k এর ভ্যালুটা কত? 0.5। 0.5 কে আমি কি লিখতে পারি? 1/2। আচ্ছা, আমি 0.5 এর উপরে স্কয়ারই দিলাম, তাই না? তাহলে 0.5 এর উপর আমি স্কয়ারই দিই। আচ্ছা, তাহলে কোন রাশির উপর যদি স্কয়ার থাকে কি করি বলতো? ওই রাশিটাকে কি দুইবার গুণ করি, তাই তো? আচ্ছা দেখো, আমি একটু রাফ করাই তোমাকে। আচ্ছা, তাহলে দেখো তো 0.5 ইনটু 0.5 কত? 5 ইনটু 5 25। কয় ঘর সামনে দশমিক? 1 2, দুই ঘর সামনে দশমিক, তার মানে আমার কত আসতেছে? 0.25। তাহলে দেখো তো ভাইয়া এবার 10 ইনটু 0.25। আচ্ছা, তাহলে আমি যদি 0.25 কে 10 দ্বারা গুণ করি কি হবে? আমার দশমিকটা কি হবে বলতো? এই দশমিকটা কি এক ঘর ডানে চলে যাবে। তাহলে আমার অ্যানসারটা কত আসবে বলতো? 2.5 কেজি মিটার স্কয়ার, 2.5 কেজি মিটার স্কয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের অ্যানসারটা আসতেছে, আমাদের অ্যানসারটা আসতেছে 2.5 কেজি মিটার স্কয়ার। বুঝতে পারছো সবাই? দেখো তো, তাহলে কি আমাদের অ্যানসারটা আসতেছে কি? সি, 2.5 কেজি মিটার স্কয়ার। ক্লিয়ার? ওকে, এবং এই জড়তার ভ্রামকটা মনে রাখবা, এই জড়তার ভ্রামক এইটা কিন্তু ভাইয়া একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। এখানে আরেকটা বিষয় বলি যে মানে তোমার ফিজিক্সে, পুরো ফিজিক্সে ভ্রামকযুক্ত সকল যত শব্দ আছে সব শব্দই তোমার কি বলতো? ভেক্টর রাশি। চৌম্বক ভ্রামক, বলের ভ্রামক, যত প্রকার ভ্রামক আছে সব ভ্রামকযুক্ত শব্দই তোমার ভেক্টর রাশি। একমাত্র ভ্রামক জড়তার ভ্রামক, যেটা কিন্তু তোমার কি বলতো? স্কেলার রাশি। বুঝতে পারছো? ওকে, তার মানে এই রিলেটেড সমস্ত ইনফরমেশনে কিন্তু আমরা কি ক্লাসে পড়বো, মানে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকসে যে জায়গা থেকে যেরকম প্রশ্ন হইতে পারে, এই প্রশ্ন কিভাবে পেছানো যাইতে পারে, সবগুলো কিন্তু আমরা কি ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আসো। হ্যাঁ, 2.5 বা অ্যানসারটা কি? সি। হ্যাঁ, ওকে ওকে, দেখো তো, আসো এবার। আচ্ছা, এই ম্যাথটাতে দেখো তো, এই ম্যাথটাতে জাস্ট আমরা দেখব যে এইখানে তোমার ওই সময় ক্যালকুলেটর লাগতো। হ্যাঁ, এই ম্যাথটাতে একটু ক্যালকুলেটর লাগতো, ক্যালকুলেটর লাগতো। আচ্ছা, এখনকার প্রশ্নগুলো যদি আমাদের ক্যালকুলেটর না থাকে এমন ভাবে দিবে যেন আমরা হাতে কলমে করতে পারব, সমস্যা নাই। আচ্ছা, এখন জাস্ট আমরা দেখব যে ভাইয়া কোনটা ভাইয়া? হ্যাঁ, বুঝছো? ওকে, সাজি বুঝছে। তাহলে ভাইয়া এই যে বিষয়গুলা মধ্যবর্তী কোণ আসলে কিভাবে বের করে আমি তোমাকে ক্লাসে শিখাবো,
তিন ভাবে মধ্যবর্তী কোণ বের করা যায়, তিনটা কন্ডিশনে। আচ্ছা, তো ওই তিনটা কন্ডিশন আমরা কিন্তু ক্লাসে শিখবো। এইখানে আমার কি দেওয়া আছে বলতো? এইখানে আমার দেওয়া আছে, আমার দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে। এই একটা দেখো, আমার দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, এই একটা ভেক্টর রাশি এবং এবং বি আরেকটা ভেক্টর রাশি। বুঝছো? তোমার দুইটা ভেক্টর রাশি দিয়ে বলছে মধ্যবর্তী কোণের মান কত। আচ্ছা দেখো ভাইয়া, আমরা কিভাবে বের করি? যদি কখনো আমার এই একটা ভেক্টর রাশি, সাপোজ এটা axi প্লাস ayj প্লাস azk, এরকম একটা যদি ভেক্টর রাশি, এবং বি আরেকটা ভেক্টর bxi প্লাস byj প্লাস bzk, এরকম তোমার যদি দুইটা ভেক্টর রাশি দেওয়া থাকে, দিয়ে যদি মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমরা কি করি বলতো? মনে রাখবা, যখন দুইটা ভেক্টর রাশি দিয়ে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, তখন আমরা ডট গুণন করি। কি করো বলতো? ডট গুণন করি। তাহলে দুইটা এ ও বি এর ডট গুণন কি বলতো? আমরা বলতে পারি কি, এ ও বি এর ডট গুণনটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু কি বলতো? এ বি কস থিটা, এ বি কস থিটা, এ বি কস থিটা। এই জায়গায় কি আমি লিখতে পারি ভাইয়া যে cos থিটা ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই মডুলাস অফ a ইনটু কি বলতো ভাইয়া? মডুলাস অফ b। বুঝছো? মডুলাস অফ b, এটা আমরা করি। তো এই জায়গায় আমি a ডট b টা আসলে কিভাবে বের করি দেখো, আমরা একটু এই জায়গা থেকে একটু নোট নিব। আচ্ছা, একটু আমরা নোট নেই, নোট। আচ্ছা, আমরা এইখানে a ডট b টা আসলে এইভাবে বের করি। a ডট b এটা আমরা বের করি ax bx প্লাস ay by প্লাস az bz, az bz। বুঝতে পারছো? এভাবে আমরা a ডট b টা বের করি। ওকে, এরপরে আসো, আমরা এরপর আর কি লাগবে? আমি a ডট b পাইছি, মডুলাস অফ a মডুলাস অফ b বের করব। আচ্ছা, তাহলে মডুলাস অফ এটা কিভাবে বের করে বলো তো? মডুলাস অফ এটা রুট ওভার এই যে দেখো ax স্কয়ার প্লাস কি ay স্কয়ার প্লাস কি বলতো? az স্কয়ার। b cos মডুলাস অফ b টা কিভাবে বের করে? সেম ভাবে আমি জাস্ট যেহেতু তোমাদেরকে দেখাইছি যে একটা ম্যাথ সলভ করতে তোমার কি কি জিনিস শেখা লাগবে, তার মানে তুমি কোনোভাবেই হ্যাঁ থিটা বের করতে হবে। তাহলে তুমি কোনোভাবেই এই প্রশ্নটাকে নরমালি কি তুমি হেও করে ছেড়ে দিতে পারো না। তুমি পড়াশোনা ছাড়া কোনোভাবে এই প্রশ্নটা সলভ করতে পারবে না। বুঝতে পারছো কি? দেখো, কারণ একটা প্রশ্ন সলভ করতে তোমার আসলে কত কিছু লাগতেছে। দেখো, তাহলে b ভেক্টরটা কি রকম হয়? bx স্কয়ার প্লাস by স্কয়ার কি বলতো? প্লাস কি bz স্কয়ার। তাহলে এই রাশিগুলো কি তোমার এইখানে বসাই দিয়ে কি বলতো তোমার মধ্যবর্তী থিটাটা বের করতে হয়। আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু বসানোর ট্রাই করি, তাহলে আমার অতএব থিটা ইকুয়াল টু কত আসবে বলতো? থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b। a ডট b যদি আমি এখানে গুণ করি, তার মানে কত বলতো? 2 6, তার মানে কত? 6 দুগুণা 12, 6 দুগুণা 12। আচ্ছা, এখানে প্লাস 2 মাইনাস 3, এই দুটো যদি আমি গুণ করি কত আসবে বলতো ভাইয়া? 3 দুগুণা 6, কিন্তু এখানে মাইনাস আছে তাই না? তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার a এর মান। তাহলে a এর মানটা কত? রুট ওভার এই দেখো ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, যদি গুণ করি তার মানে কত? 2 স্কয়ার মানে কত? 4 প্লাস 2 স্কয়ার মানে কত? 4। তাহলে রুট ওভার 8, রুট ওভার 8 ইনটু দেখো। আচ্ছা, এরপর এটার উপর স্কয়ার করো, তাহলে 6 স্কয়ার মানে কত ভাইয়া বলো তো? 36, 36 প্লাস তোমার 3 স্কয়ার মানে কত? 9, 3 স্কয়ার মানে কত বলো তো? 9, 9। তাহলে তুমি যদি তোমার ওই সময় ভাই ক্যালকুলেটর ছিল, তুমি ক্যালকুলেটরে এই মানটা বসাই দিলে কি তোমার অ্যানসারটা চলে আসবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ক্লাস। ওকে, তাহলে জাস্ট আমার আজকের প্রসিডিউরটা হচ্ছে যে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয়, ফিজিক্সের প্রশ্ন কেমন হয়, এই প্রশ্নগুলো কি আমরা প্রিপারেশন সারাই করতে পারবো? দেখো ভাই, অবশ্যই কি এই জিনিসগুলো জেনেই তোমাকে কি পরীক্ষা হলে যাইতে হবে। তো শুধু কি এইটা জানলেই হবে? তুমি দেখবা যে প্রতিটা চ্যাপ্টারের তোমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে, শর্ট সিলেবাসের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা কনসেপ্ট, যে কনসেপ্ট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশ্ন হওয়ার মতো প্রশ্ন হইতে পারে, সেই প্রতিটা টপিকস, প্রতিটা ক্লাস কনসেপ্ট আমরা কিন্তু কি তোমাকে ক্লাসে বুঝাই দিব, এবং ওই কনসেপ্ট এবং ওই টপিকসের আলোকে অনেক ধরনের প্রশ্ন আমরা ক্লাসে সলভ করে দিব। তাহলে কি হবে বলতো? একটা কনসেপ্ট বুঝলাম এবং ওই কনসেপ্টের উপর কি আমরা প্রশ্ন প্র্যাকটিস করলাম।
আমি এখানে প্রশ্ন প্র্যাকটিস করবো, আমরা প্রতিটা ক্লাসে তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করাবো। তাহলে কি হবে, তোমার বেসিক ক্লিয়ার, তুই প্রশ্ন সমাধান করতে পারো, অবশ্যই কি তোমার কোথাও না কোনো একটা কি ভালো ছিট চলে আসবে। বুঝতে পারছো? আসো এবার। আচ্ছা, এখানে অ্যানসারটা ব্ল্যাঙ্ক আসে। হ্যাঁ, এখানে অ্যানসারটা আসবে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, অ্যানসারটা ব্ল্যাঙ্ক আসবে। এটা অনেক আগের প্রশ্ন, বুঝছো? এখানে অ্যানসারটা ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ, এখানে তুমি ক্যালকুলেটরে বসাই দিবা। এখন তোমার এই মানগুলো একটু চেঞ্জ করে আসবে, এমন ভাবে আসবে যেন কি তুমি ক্যালকুলেটর ছাড়াই বের করতে পারবা। বুঝতে পারছো? আসো এবার। এবং এই ম্যাথটা দেখো তো। আচ্ছা, প্রথমেই বলি, এইটা ছিল তোমার ওই সময়ের ফুল সিলেবাসের প্রশ্ন। এটা ছিল কি বলতো, ফুল সিলেবাসের প্রশ্ন। ফুল সিলেবাসের প্রশ্ন, এটা ছিল তোমার তরঙ্গ চ্যাপ্টারের প্রশ্ন। বুঝতে পারছো? তো এখন তো তোমার ভাইয়া শর্ট সিলেবাস, তোমার তো আসলে ফুল সিলেবাস দিয়ে প্যারা নিতে হবে না। তাও আমরা দেখবো যে আসলে শর্ট সিলেবাসের বাইরে কেমন ভাবে প্রশ্ন আসছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এখন কি আমার এই শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে? না, এখন তোমার আসলে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে না। তোমার যে আমাদের শর্ট সিলেবাসের ভিতরে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকেই তোমার প্রশ্ন আসবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, দেখো এখানে আমাদের বলা ছিল যে লোহার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। কি বলো দেখো তো, লোহার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে ইয়ং এর গুণাঙ্কটা কত বলো তো? আমাদের ইয়ং এর গুণাঙ্ক আমরা জানি কি, y equals to 2 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এবং লোহার ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব রো ইকুয়ালস টু দেওয়া আছে তোমার, রো ইকুয়ালস টু দেওয়া আছে 7800 কেজি পার ঘনমিটার। দিয়ে বলছে যে লোহার মধ্য দিয়ে শব্দের বেগ কত। তার মানে কি জিজ্ঞেস করছে বলো তো, শব্দের বেগ জিজ্ঞেস করছে, v ইকুয়ালস টু। বুঝতে পারছো? এটা তোমাদের এক্সট্রা সিলেবাসের, মানে তোমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার একটা প্রশ্ন এটা ছিল। তাও আমরা দেখবো যে এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব। কিন্তু ভাইয়া এই প্রশ্নগুলো কিন্তু তোমার কি পরীক্ষা আসবে না, কারণ কি তোমার এখন শর্ট সিলেবাসের মধ্য থেকে কি তোমার প্রশ্নটা হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার তাহলে এই টাইপের জিনিসগুলো যদি আমাদের কখনো চলে আসে, তাহলে আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, দেখো এইখানে আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আমরা যদি ইয়ং গুণাঙ্ক আর ঘনত্ব দিয়ে যদি কখনো শব্দের বেগ চাই, কি বলতো, শব্দের বেগ, যদি কখনো শব্দের বেগ জিজ্ঞেস করে, শব্দের বেগ, শব্দের বেগ, তাহলে সেটা হবে মনে রাখবা v equals to root over y divided by rho, y divided by rho। বুঝতে পারছো? তুমি y এর মান বসাই দিবা, rho এর মান বসাই দিবা। y কত, 2 into 10 to the power 10 divided by rho এর মান হচ্ছে 7800। বুঝতে পারছো? 7800, এই মানটা তুমি বসাই দিলে কি তোমার এক্সাক্ট অ্যানসার কি চলে আসবে। আচ্ছা, এইখানে তোমাদের অ্যানসারটা আসতো এরকম। আচ্ছা, তার মানে ভাই তুমি ক্যালকুলেটরে জাস্ট এটা বসাই দিবা। এখন প্রথম কথা হচ্ছে তোমার এই ম্যাথটা ছিল এক্সট্রা সিলেবাসের, এবং যখনকার প্রশ্ন তখন ক্যালকুলেটরও ছিল। জাস্ট আমি দেখাচ্ছি যে আমরা প্রতিটা প্রশ্নকে ভেঙে ভেঙে কিভাবে সলভ করব আমাদের অ্যাডমিশনের জন্য, আমাদের এই যে 24-25 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রস্তুতিকে কমপ্লিট করার জন্য আমরা কিভাবে প্রশ্ন অ্যানালাইসিস করব, যেটা তোমার জন্য তোমার পরীক্ষা উপযোগী করে গড়ে তুলবে। বুঝতে পারছো? এগুলো ছিল আমাদের এক্স প্রশ্ন। এক্স প্রশ্নগুলো জাস্ট এক্সট্রা সিলেবাস ছিল, তখন ক্যালকুলেটর ছিল, তাও কিন্তু আমরা প্রশ্নগুলো কি চিন্তা করতে পারতাম। বুঝছো? ওকে, তাহলে ভাইয়া এই প্রশ্নটা আমাদের ওই সময় ক্যালকুলেটর লাগতো। তুমি এইখানে ক্যালকুলেটর বসাই দিলে তোমার কি একটা মান চলে আসবে, সেটা ছিল কত বলতো, 50.63 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইখানে দশমিকটা এই জায়গায় থাকবে। হ্যাঁ, এখানে টাইপিং একটু মিস্টেক, দশমিকটা 50.63। হ্যাঁ, দশমিকটা 50.63, তোমার অ্যানসারটা হয়তো এই। হ্যাঁ, অ্যানসারটা হয়তো কি এই, এটা হচ্ছে তোমার কি অ্যানসার। বুঝতে পারছো? আচ্ছা, ফুল সিলেবাসের প্রশ্ন এইটা নিয়ে আপাতত তোমাকে চাপ নিতে হবে না যে ভাইয়া আমি তো পারতেছি না। হ্যাঁ, না, ক্যালকুলেটর ছাড়া না ভাই, ওই সময় ফুল সিলেবাস এবং তোমার ক্যালকুলেটর ছিল। এটা 14-15 সেশনের প্রশ্ন। জাস্ট আমরা দেখতেছি যে এই প্রশ্নগুলো আমরা কিভাবে করব। এখনকার যে ম্যাথগুলো আসবে অবশ্যই আমরা ক্লাসেই দেখাই দিব কিভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায়, এবং প্রতিটা ম্যাথ, কোনো ম্যাথেই তোমার আসলে ক্যালকুলেটর লাগবে না। বুঝতে পারছো? আমরা তোমাকে সেইভাবেই প্রিপেয়ার করব ইনশাআল্লাহ। আসো এবার। আচ্ছা, যেমন এই ম্যাথটা একটু, এই প্রশ্নটা একটু দেখো তো কি বলছে। আচ্ছা, প্রশ্নটাতে এরকম বলা আছে যে একটা শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেল, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, আচ্ছা আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এর কম্পাঙ্ক কেমন হয়। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে চিন্তা করব,
কি বলছে ভাইয়া, তুমি যদি ল্যামডাকে বাড়াও, তরঙ্গ দৈর্ঘ্য বাড়াও, তোমার এফটা কেমন হবে, এই কম্পাঙ্ক এফটা কি কেমন হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করার পর আমাদের মাথায় কি আসতেছে, যে আমাকে এমন একটা ফর্মুলা লাগবে যেখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং কি কম্পাঙ্ক আছে। আচ্ছা চিন্তা করো তো, এমন কোনো কি ফর্মুলা তোমার জানা আছে? আচ্ছা জানা নাই, আমরা ট্রাই করি। দেখো আমরা জানি না ভাইয়া যে v f ল্যামডা, মনে আছে v f ল্যামডা। ওকে, তাহলে এই জায়গাতে আমি কি বলতে পারি যে f v ভাগ ল্যামডা। আমি কি বলতে পারি যে আমার f কত বলতো v ভাগ ল্যামডা। এই যে দেখো আমি একটা ফর্মুলা পাইছি যেখানে আমার f ও আছে ল্যামডাও আছে, বুঝতে পারছো, f ও আছে ল্যামডা আছে। এখন এই জায়গা আমরা কিভাবে চিন্তা করব, দেখো এই জায়গায়, আচ্ছা এই জায়গাটাতে আমাদের f ও ল্যামডা এর সম্পর্ক কি বলতো, এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কি বলতো, ব্যস্তানুপাতিক। আচ্ছা আচ্ছা, তাহলে কোন রাশির সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় মানে কি বিপরীতধর্মী, যে তুমি যদি ডানে চলতে বলো সে বামে চলবে, বিষয়টা এরকম আসলে। আচ্ছা যেহেতু f এবং ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে আমি এখানে বলতে পারি যে ভাইয়া f সমানুপাতিক, আচ্ছা f সমানুপাতিক 1 ভাগ ল্যামডা। এটার মানে হচ্ছে যদি তুমি ল্যামডার ভ্যালু বৃদ্ধি করো f এর ভ্যালু কি হবে, কমে যাবে, f এর ভ্যালু কি হবে, কমে যাবে, বুঝতে পারছো। তার মানে ভাই তোমার তরঙ্গ দৈর্ঘ্য যদি কখনো বৃদ্ধি করা হয় তোমার কি কম্পাঙ্ক কমে যাবে, কেন, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো। তাহলে একটা বাড়ালে কি অন্যটা কমে যাবে। তাহলে আমার অ্যানসারটা কি আসে বলতো, আমার অ্যানসারটা আসে কি বি, যে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, হ্রাস পাবে, আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, হ্রাস পাবে, বুঝতে পারছো, বুঝতে পারছো সবাই, হ্যাঁ ওকে ওকে। এরপরে আসো, আচ্ছা এখানে দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন, কি বলা আছে। আচ্ছা এখানে বলছে তোমার একটা কার্নো ইঞ্জিন এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আচ্ছা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, আচ্ছা এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করতেছে, এর দক্ষতা বের করতে বলছে। তাহলে এর দক্ষতা বা কর্মদক্ষতা ইটাটা কত, এটা বের করতে বলছে, তাই না। আচ্ছা তাহলে ভাইয়া এইখানে দুইটা তাপমাত্রা আছে, তাহলে প্রথম যে তাপমাত্রাটা এইটা হচ্ছে আমার কি T1 উৎসের তাপমাত্রা, এবং এইটা হচ্ছে আমাদের T2 তাপ গ্রাহকের তাপমাত্রা। উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা দিয়ে তোমার কি বের করতে বলছে, কর্মদক্ষতা বের করতে বলছে। তাহলে এইটা কি আমরা বের করতে পারবো বলো তো ভাইয়া, এটা কি আমরা বের করতে পারবো। আচ্ছা এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার এখন অ্যাডমিশনেও আসতেছে, বুঝতে পারছো। তো এখন এই ম্যাথটা করার জন্য আমরা কিভাবে চিন্তা করব বলো দেখি। আচ্ছা আমরা জানি যে কর্মদক্ষতা ইটাটা হচ্ছে 1 মাইনাস T2 ভাগ T1 ইনটু 100%, বুঝতে পারছো। আচ্ছা এই প্রশ্নটাতে একটা তোমার সতর্কতা আছে, কি বলতো, এখানে সতর্কতা হচ্ছে টি অবশ্যই কেলভিন একক এ নিব, বুঝছো। টিটা অবশ্যই কি হইতে হবে, তোমার কেলভিন এককে নিতে হবে, মানে কেলভিন স্কেলে নিতে হবে। তুমি কখনোই কি সেলসিয়াসে রেখে ম্যাথটা করতে পারবে না। তুমি যদি কেলভিন স্কেলে নিতে চাও তাহলে কি করতে হবে, সেলসিয়াস স্কেলের সাথে কি করব 273 আমি কি যোগ করে দিব, বুঝতে পারছো। তাহলে আমার তাহলে কি আসে বলো তো, আমি যদি মানগুলো বসাই দেই যে 1 মাইনাস, তাহলে T2 এর মান কত, 100 প্লাস কত 273, তার মানে কত ভাই বলো তো 373, ডিভাইডেড বাই T1 কত 300 প্লাস 273, তার মানে কত ভাইয়া বলো তো 573, তাই না, 573 ইনটু 100%, বুঝতে পারছো, ইনটু 100%। এই যে ভাইয়া এইটা তো এই যে বললাম, এই যে কেলভিন এককে নিব, অবশ্যই কি টেম্পারেচারটা কি কেলভিন এককে নিব, আমি কোনোভাবেই সেলসিয়াস এককটা কি ব্যবহার করতে পারবো না। আমরা কেলভিন এককে নিয়ে বসাই দিছি, বুঝতে পারছো। এই যে আমি একবারই মান বসাই দিছি, যদি আমি T2 তার মানে কত বলতো, এই যে এইটা একবারই যদি আমি মান বসাই দিই, দেখো তো একবারই যে 100 প্লাস কত 273, একবারই কত বলতো 373টা আমি উপরে বসাই দিছি। এখানে কত আসে বলতো 300 প্লাস
300 প্লাস 273, তার মানে কত 3 2 573, 573 মান বসে দিছি। এখন কি তোমার অ্যানসার আসছে? হ্যাঁ ঠিক আছে, শাবাশ। তাহলে তোমার কি এই জায়গায় অ্যানসার কি চলে আসবে, বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে এখানে তোমার দেখো ভাইয়া, যেহেতু তোমার আগের প্রশ্ন জাস্ট একটু কি তোমার ক্যালকুলেটর করা লাগতে পারে, কিন্তু এখনকার প্রশ্ন অবশ্যই আর কি কোনো তোমার কি ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে? এখনকার প্রশ্ন অবশ্যই কি তোমার আর কোনো ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো তাহলে এটা আসবে তোমার আলটিমেটলি 35%, হ্যাঁ 35%, 35%, এটা আসবে 35%, ঠিক আছে? তাহলে তোমার অ্যানসারটা আসছে কি 34.9 বা 35%, হ্যাঁ এই একই অ্যানসার, ঠিক আছে? আচ্ছা একই অ্যানসার, ঠিক আছে? ওকে, এবং এই তাবিজের কর্মদক্ষতা রিলেটেড আমরা প্রচুর ম্যাথ করব। কর্মদক্ষতা 100% হলে কি হয়, 0% হলে কি হয়, 25%, 75%, যে ম্যাথগুলো আমি ক্লাসে করাবো এই ম্যাথগুলোই তুমি দেখবে সরাসরি তোমার পরীক্ষার মধ্যে আসছে। যে জিনিসগুলো ক্লাসে করাবো আমি তোমাকে কনফিডেন্ট দিচ্ছি অবশ্যই তুমি কি সরাসরি তোমার পরীক্ষা হলে পাবা, হ্যাঁ সরাসরি তুমি তোমার কি পরীক্ষা হলে পাবা, হ্যাঁ। আসো আসো এবার, ওকে এরপরটা দেখো তো। আচ্ছা দেখো ভাইয়া, এই যে এখানে বলা আছে রেডিয়ামের গড় আয়ু দেওয়া আছে, তাই না? গড় আয়ু দেওয়া আছে, তাহলে ক্ষয় ধ্রুবকের মান, অবক্ষয় বা ক্ষয় ধ্রুবকের মান কত? গড় আয়ু দিয়ে কি ক্ষয় ধ্রুবকের মান জিজ্ঞেস করছে। আচ্ছা বলো তো ভাইয়া, তোমার গড় আয়ু কাকে বলে আর ক্ষয় ধ্রুবক কাকে বলে, বলো। তাহলে গড় আয়ু এবং কি ক্ষয় ধ্রুবকের মধ্যে কি তোমার সম্পর্ক লাগবে না? বলো বলো দেখি। তাহলে কি তোমার গড় আয়ু দিয়ে কি ক্ষয় ধ্রুবক চাইছি, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে আমার গড় আয়ুটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, আর ক্ষয় ধ্রুবককে কি বলতো ল্যামডা দ্বারা প্রকাশ করি, বুঝছো? তাহলে আমরা বলি যে ল্যামডাটা হচ্ছে 1 ভাগ টাউ, 1 ভাগ টাউ, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এই জায়গায় তুমি বসাই দিবা 1 ডিভাইডেড বাই ল্যামডা এর ভ্যালু কত? আচ্ছা গড় আয়ুটা হচ্ছে তোমার কত 2341, তাহলে এখানে ইয়ার্স, তার মানে কি এককটা কি আসবে ইয়ার ইনভার্স 1, ইয়ার ইনভার্স 1, বুঝতে পারছো? আচ্ছা এখন ভাই এটা ওই সময়ের প্রশ্ন, তো তখন কি তোমার অবশ্যই ক্যালকুলেটর ছিল, এখন তোমাকে কি ক্যালকুলেটর ছাড়া কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমি তোমাকে ক্লাসে চিন্তা করাবো, হ্যাঁ এখন তোমাকে ক্যালকুলেটর ছাড়া আসলে চিন্তা করতে হবে না, হ্যাঁ তার মানে কি তুমি এখানে কি ক্যালকুলেটর ছাড়াই কি অ্যানসার করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? এখানে আমরা কি তখনকার প্রশ্ন তখন কিন্তু এখানে ক্যালকুলেটর লাগতো, ঠিক আছে? ক্যালকুলেটর লাগতো, ঠিক আছে? ক্যালকুলেটর লাগতো। এখনকার তোমার প্রশ্নগুলো এভাবেই থাকবে যেন কি তোমার ক্যালকুলেটর না লাগে, ঠিক আছে? আমি কি বলছি প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকস আমি ধরে নিছি তুমি কিচ্ছু বড় নাই, কিন্তু আমি ক্লাস শেষে তোমাকে কনফিডেন্ট দিব তুমি তোমার পরীক্ষায় এই চ্যাপ্টারের উপরে যে প্রশ্ন আসুক তুমি পারবা। প্রতিটা ক্লাস শেষে এই কনফিডেন্ট নিয়ে তুমি ক্লাস থেকে বের হবা, এইটা কনফিডেন্ট আমরা দিচ্ছি তোমাকে, হ্যাঁ এবং এটা তোমরা আমাদের ক্লাসগুলো করলেই বুঝতে পারবা, বুঝছো? এরপরে আসো। আচ্ছা তোমার সংকট কোণ দিয়ে প্রতিসরণাঙ্ক জিজ্ঞেস করছে, কি বলতো? সংকট কোণ দিয়ে কি প্রতিসরণাঙ্ক জিজ্ঞেস করছে, সংকট কোণ দিয়ে কি প্রতিসরণাঙ্ক জিজ্ঞেস করছে। আচ্ছা তাহলে এইটাও কিন্তু তোমাদের কি এটা ছিল তোমাদের কি বলতো সেকেন্ড পেপারের 6th চ্যাপ্টার, তোমাদের এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, কিন্তু এটা একটা এসএসসির ম্যাথ এবং কি এটা এসএসসি তে अवेलेबल, কিন্তু তোমরা যারা আছো তোমরা কিন্তু এসএসসি তেও শর্ট সিলেবাস পড়ে আসছো, এই কারণে কোথাও আসলে পড়া হয় নাই। তো আমরা এই জিনিসগুলো আমরা দায়িত্ব নিচ্ছি, এগুলা নিয়ে তোমাকে চাপ নিতে হবে না। আচ্ছা তাও এই প্রশ্নটা আমরা কিভাবে চিন্তা করতাম বলো দেখি, এই প্রশ্নটা আমরা কিভাবে চিন্তা করতাম? আচ্ছা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে আমরা জানি যে মিউ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই sin থিটা সি, বুঝছো? এই থিটা সিটা কি বলতো তোমার এইটা হচ্ছে কি সংকট কোণ, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি সংকট কোণ, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার সংকট কোণ, বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে কি তুমি প্রতিসরণাঙ্ক বের করতে পারবা, প্রতিসরণাঙ্কটা কি ইজিলি কি তুমি বের করতে পারবে, বুঝতে পারছো? এবং এখানে কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, আমরা ক্লাসে তোমাকে কিছু জিনিস বলবো, যেমন আমাদের কিছু কিছু প্রতিসরণাঙ্ক জানতে হবে, কিছু কিছু প্রতিসরণাঙ্ক আমাদের কি জেনে রাখতে হবে, আমরা ক্লাসে এগুলো পড়াবো যেন কি তোমার ক্যালকুলেটরের কখনো দরকার না হয়। আমরা বায়ু, হ্যাঁ আমরা বায়ু পানি, তারপর হচ্ছে তোমার কি বলতো 3 নম্বর হচ্ছে কাঁচ, হীরক,
এগুলো কি আমরা সংকটপদের প্রতিসরণের মানগুলো জেনে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে 1.001, পানি কত 1.33, কাজ কত 1.55 বা 56 এরকম 1.5, হিরো কত 2.37। তার মানে এই মানগুলো যদি তোমার মনে থাকে তাহলে কি ম্যাথ না করেই তুমি কি বলতে পারবা যে তোমার অ্যানসারটা কি বি হবে। বুঝতে পারছো? তো এই টাইপের জিনিসগুলো কি আমরা ক্লাসেই তোমাকে বুঝাই দেব। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো কি ক্লাসেই তোমাকে কি বুঝাই দেব। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের ছিল না। ঠিক আছে, এটা তোমাদের ছিল না। আসো এবার আচ্ছা দেখো, এই প্রশ্নটা তোমাদের পারা উচিত, এই প্রশ্নটা পারা উচিত। দেখো, বস্তু আলোর বেগে ধাবিত হলে বস্তুর ভর কেমন হয়? বলো, বস্তুর ভর কেমন হয়? আচ্ছা, আমি এক্সট্রা প্রশ্ন করলাম, এক্সট্রা আমি তোমাকে জিজ্ঞেস করলাম দৈর্ঘ্য কেমন হয়? বলো তো, দৈর্ঘ্য কেমন হয়? দৈর্ঘ্য কেমন হয়? বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় তাহলে ভর কেমন হয়, দৈর্ঘ্য কেমন হয়? মনে রাখো ভাইয়া। আচ্ছা, তাহলে বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে তোমার v ইকুয়াল টু সি, v ইকুয়াল টু সি। তাহলে বলো তো বস্তুর ভর কি বলতো? m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই রুট ওভার কি বলতো 1 মাইনাস v ভাগ c হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এইখানে যদি v ইকুয়াল টু c হয়ে যায় তাহলে কত 1 1 মাইনাস 1 0, তাহলে কি বলতো ভাইয়া তোমার m নট ভাগ কি 0, m নট কোনো কিছু ভাগ 0 হচ্ছে কি তোমার বলতো ইনফিনিটি। বুঝতে পারছো? তাহলে তোমার অ্যানসারটা কি বলতো ইনফিনিটি। বুঝতে পারছো? তাহলে তোমার অ্যানসারটা আসছে কি ইনফিনিটি। দেখো তো পারবা সবাই? বলো, পারা যাবে? তাহলে তোমার অ্যানসারটা ছিল কি ইনফিনিটি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, তাহলে বলো তো দৈর্ঘ্য কেমন হবে? এইটা আমি বলতেছি যে তাহলে l ইকুয়ালস টু ছিল কি বলতো l নট ইনটু রুট ওভার কি 1 মাইনাস v ভাগ c হোল স্কয়ার। তাহলে এইটা v ইকুয়াল টু যদি c হয়ে যায় তার মানে কত l নট ইনটু কি 0, তাহলে তোমার দৈর্ঘ্যটা কি হবে যাবে বলতো শূন্য হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যটা শূন্য হবে আর ভরটা কি অসীম হবে। বুঝতে পারছো? দৈর্ঘ্য শূন্য এবং কি ভর অসীম হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি তোমাদের পারতে হবে। হ্যাঁ, আসো এবার। আচ্ছা আচ্ছা, এখানে বলা আছে -10°C তাপমাত্রার 1 কেজি বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করা হয়েছে। পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত? আচ্ছা, এই প্রশ্নটাকে তোমরা কিভাবে সলভ করো বলতো? তোমার বেসিক ছাড়া বা তোমার যদি ক্লিয়ার নলেজ না থাকে এই প্রশ্নটা কিন্তু তুমি সলভ করতে পারবে না। এই প্রশ্নে কয়েকটা ধাপ আছে, আমি তোমাকে একটু দেখাই প্রশ্নটা। প্রশ্নের এক্সাক্ট ব্যাখ্যা কি জানো? প্রশ্নটাতে আমাদের বলা আছে -10°C তাপমাত্রার 1 কেজি বরফকে, তার মানে আমরা কি হবে জানো? আর -10°C তাপমাত্রার যে বরফটা আছে এই বরফটা আমার ডাইরেক্ট 0°C তাপমাত্রায় পানি হবে না। এটা কি হবে বলতো? আগে 0°C তাপমাত্রার বরফ হবে, দেন এই বরফটা আমার কি হবে 0°C তাপমাত্রার পানি হবে, এবং প্রতিটা ধাপে কি বলতো তোমার তাপ লাগবে। ধরে নেই এই ধাপে আমার Q1 পরিমাণ তাপ লাগবে এবং এই ধাপে আমার কি Q2 পরিমাণ তাপ লাগবে। বুঝতে পারছো? তাহলে আমার টোটাল তাপ লাগবে কত? আমার টোটাল তাপ মোট তাপ লাগবে Q ইকুয়াল টু কত বলতো? Q1 প্লাস কি Q2। বুঝতে পারছো ভাই? Q1 প্লাস কি Q2। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার টোটাল তাপের পরিমাণ। এখন এই জায়গাতে আমাদের Q1 এর ভ্যালুটা কত আসবে? এই জায়গাতে আমার Q1 এর যে ফর্মুলাটা আসবে সেটা কি বলতো? তাপমাত্রা ভিন্ন অবস্থায় একই, তার মানে কি বলতো ms ডেল থিটা। বুঝছো? তাপমাত্রা ভিন্ন অবস্থায় একই তার মানে কি ms ডেল থিটা। এই জায়গায় আমার যে তাপটা লাগবে, যে দেখো ভাইয়া তোমার তাপমাত্রা একই অবস্থা ভিন্ন, সেটা কত 0 থেকে 0, তাহলে কি বলতো mlf। mlf বুঝতে পারছো ভাই? তাহলে তোমার কি লাগতেছে টোটালটাই? তোমার লাগতেছে ms ডেল থিটা প্লাস কি mlf। বুঝতে পারছো? তাহলে তুমি কোনোভাবেই কিন্তু এই ম্যাথগুলোকে তোমার বেসিক মানে প্রিপারেশন ছাড়া কি তুমি পরীক্ষা হলে কিছুই অ্যানসার করতে পারবে না। বুঝতে পারছো? পরীক্ষা হলে প্রিপারেশন ছাড়া গেলে কি এই ম্যাথগুলো কিন্তু তুমি অ্যানসার করতে পারবে না। এই জন্য কি তোমাকে পূর্ণাঙ্গ ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে কি তোমাকে আমরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ, যেন কি এই জিনিসগুলো কি তোমার পরীক্ষার হলে বসে পানি ভাত মনে হয়, তুমি যেন দেখে অ্যানসার করতে পারো। হ্যাঁ, ওকে, তো জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিবা, তোমার কি অ্যানসারটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে তোমার ভ্যালুগুলো কি রকম আসবে দেখো।
তাহলে তোমার m এর মান কত ছিল বলো তো, কয় কেজি? 1 কেজি। 1। আচ্ছা বরফের ক্ষেত্রে তোমার s এর মানটা কত ছিল বলো তো? বরফের ক্ষেত্রে তোমার s এর মানটা ছিল, আচ্ছা বরফের ক্ষেত্রে তোমার s এর মানটা ছিল 2100। হ্যাঁ 2100। ডেল থিটা কত তো বলো তো? এই যে 0 থেকে 10 তার মানে কত, 10 প্লাস m টা কত ছিল ভাইয়া? m টা কত ছিল তোমার বলো তো? 1 কেজি। lf এর মানটা, lf এর মানটা ওই যে আমাদের কত 3, আচ্ছা 3.7, আচ্ছা এটা ছিল আমাদের এরকম 3.7 3.73 ইনটু কি 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে 10 টু দি পাওয়ার 6। আচ্ছা জাস্ট 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ 10 টু দি পাওয়ার 5। আচ্ছা 10 টু দি পাওয়ার 5, জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিলে কি তুমি ক্যালকুলেটর সারে কি তোমার মানগুলো চলে আসবে। হ্যাঁ ক্যালকুলেটর সারে মানগুলো চলে আসবে। এখন আমরা এই জিনিসগুলো আমাদের অ্যাডমিশনে যেভাবে আসবে সেই হিসাবে কি আমরা, এইটা ছিল তোমাদের, এটা ছিল ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের একটা প্রশ্ন। হ্যাঁ সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার একটা প্রশ্ন, বুঝতে পারছো? তার মানে তুমি যদি এই যে ধাপটা যদি না বুঝো ভাই, তুমি কি পরীক্ষা হলে এটা অ্যানসার করতে পারবা বলো তো? তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার যদি এই ধাপটা জানা না থাকে তুমি কি এই অ্যানসারটা করতে পারবা? তাহলে এই ধাপটা তোমাকে শেখানোর দায়িত্ব আমাদের, বুঝতে পারছো? আসো এবার পরেরটা আসো। যেমন দেখো এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কি বলা আছে? বলা আছে একটি কণা বৃত্তাকার 3 মিটার বৃত্তাকার পথে, আচ্ছা 3 মিটার বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার, হ্যাঁ প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। প্রতি মিনিটে কি 30 বার আবর্তন করে। তাহলে তার রৈখিক বেগ কত? রৈখিক বেগ কত বলো তো? রৈখিক বেগের ফর্মুলা কি তোমার জানা আছে? বলো। রৈখিক বেগ ছিল আমাদের v ওমেগা r। v কি বলো তো? ওমেগা r। ওমেগাটি কি বলো তো? টুয়াইস পাই n ভাগ t ইনটু r, বুঝতে পারছো? টুয়াইস পাই n ভাগ t ইনটু r। তুমি যদি এখানে বসাই দাও 2 পাই, n এর ভ্যালু কত বলো তো ভাইয়া? n এর ভ্যালু হচ্ছে 30 বার, 30। t এর মান কত? প্রতি মিনিটে, তাই না? তাহলে 1 মিনিট সমান কত ভাইয়া বলো তো? 60 সেকেন্ড, 60 ইনটু r টা কত ছিল বলো তো? 3, তাই না? 3। তাহলে এবার তুমি এখানে কাটাকাটি করো তো ভাইয়া বলো তো? কাটাকাটি করো। তুমি যদি কাটাকাটি করো 30 দুগুণে 60, 2 2 কাটো, তার মানে তোমার কত বলো তো? 3 পাই, 3 পাই, বুঝতে পারছো? তাহলে কি তোমার অ্যানসারটা কি আসছে? 3 পাই মিটার পার সেকেন্ড। অ্যানসারটা আসছে কি 3 পাই মিটার পার সেকেন্ড। দেখো তো পারবা? পারবা? 3 পাই মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে। তো এইভাবে যদি চিন্তা করা যায় তোমার জন্য কি ইজিলি সব প্রশ্নের অ্যানসার কি করা পসিবল হবে। হ্যাঁ আসো এবার। ওকে, নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ? তাহলে আমরা তোমাকে প্রতিটা ক্লাসেই এই জিনিসগুলো পড়াবো। আচ্ছা এটা কিন্তু তোমাদের জন্য আসলে শর্ট সিলেবাসের বাইরে ছিল। এটা ছিল আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টারের একটা প্রশ্ন, প্লাস এইটা হচ্ছে কেমিস্ট্রিতেও ছিল। হ্যাঁ কেমিস্ট্রি গুণগত রসায়ন, গুণগত, আচ্ছা গুণগত রসায়ন বা এটা তোমাদের কেমিস্ট্রিতেও এটা ছিল। হ্যাঁ আচ্ছা এটা তোমাদের কি কেমিস্ট্রির একটা প্রশ্ন, বুঝতে পারছো? তার মানে কোশ্চেন ধরনটা দেখো যে এই টাইপের প্রশ্নগুলো তোমার ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তাহলে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভাই। এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় সব জায়গায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে। তার মানে তোমাদেরকে অ্যাডমিশনকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই। ওকে, এই কারণে ভাইয়া পূর্ণাঙ্গ প্রিপারেশন নিলে আলটিমেটলি কি সবকিছুই পারা যাবে, খুব বেশি ভয় হবে না। আচ্ছা যেমন এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? এই ম্যাথগুলো আমরা খুব কিছু ছন্দ এবং ট্রিক্সের মাধ্যমে সলভ করব। ছন্দটা কি বলবো? আচ্ছা আচ্ছা দেখো আমরা এটা এইভাবে যদি একটু মনে রাখি যে দেখো তো কেমন হয়। প্যারাচৌম্বক যে পদার্থগুলা এখানে আমরা খুব ছন্দের মাধ্যমে একটা মনে রাখতে পারি। কি হয় বলতো? ও আল্লাহ রে। আচ্ছা দেখো খুব ইন্টারেস্টিং একটা শব্দ আছে। আচ্ছা ও আল্লাহ, ও আল্লাহ রে, নান্নু পোলাডারে, নান্নু, এই কেউ নান্নু থাকলে আমার মন খারাপ করিল না। হ্যাঁ নান্নু পোলাডারে, নান্নু পোলাডারে নয়ন মনে করে। আচ্ছা নয়ন মনে করে, নয়ন মনে করে সবাই পেটালাম, সবাই
পেঁচা রোগ। আচ্ছা আচ্ছা, সাপোজ আমাদের মারার কথা ছিল নয়ন নামে একটা ছেলে, কিন্তু ভুল করে নান্নু নামে একজন চলে আসছে, আমরা জানি না সে নয়ন না নান্নু, ওই আসছে আগে ওরে মায়ের, পরে দেখি কি আসলে সে ছিল নান্নু, সে নয়ন না। তাহলে পরে আফসোস হইল, ও আল্লাহ রে, নান্নু পোলাডারে নয়ন মনে করে সবাই পেটাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছন্দ। দেখো এই ইন্টারেস্টিং ছন্দটার মাধ্যমে কিন্তু আমরা প্যারাচুম্বক পদার্থগুলো ইজিলি মনে রাখতে পারি। দেখো কিভাবে আমরা মনে রাখতে পারি, দেখো ও আল্লাহ রে, আচ্ছা তাহলে ও দিয়ে আমরা মনে রাখতে পারি অক্সিজেন। কি বলতো, ও দিয়ে আমরা মনে রাখতে পারি অক্সিজেন। হ্যাঁ, ও দিয়ে আমরা মনে রাখতে পারি অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন। আচ্ছা আল্লাহ রে, এটা দিয়ে মনে রাখতে পারি অ্যালুমিনিয়াম। আচ্ছা অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে, আচ্ছা এভাবে প্রতিটা ছন্দের মাধ্যমে কি আমরা এই জিনিসগুলো কি ক্লাসে তোমাকে ডিটেইলস শিখাই দিব। বুঝতে পারছো, ক্লাসে ডিটেইলস কি শিখাই দিব, তাহলে কি তোমার আসলে আর প্যারা নেওয়ার দরকার নাই। আসো এবার, আচ্ছা এখানে খুব সুন্দর একটা প্রশ্ন, এটাও তোমাদের শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। এটা ছিল তোমাদের সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টারের একটা প্রশ্ন। এটাও তোমাদের শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন, কিন্তু আসলে পারার মতো একটা প্রশ্ন। কি বলা ছিল বলো তো, তড়িৎ সমীকরণ দেওয়া ছিল I = এত এত, তাহলে মূল গড় বর্গের মান কত। তাহলে এইটাকে বলি কি বলতো, আমরা বলি I = I0 sin ওমেগা টি, sin ওমেগা টি। তাহলে এখানে বলো তো আমার I0 এর ভ্যালুটা কত, আমার I0 এর ভ্যালুটা হচ্ছে 100। I0 এর ভ্যালুটা কি 100। তাহলে ভাইয়া আমি I0 জানি, আমি এই জায়গা থেকে IRMS এর ফর্মুলা মনে রাখবো। তাহলে আমার IRMS কত বলতো, IRMS টা হচ্ছে কি I0 ডিভাইডেড বাই I0 ডিভাইডেড বাই √2, I0 ডিভাইডেড বাই √2। √2 মানে কত 0.707 ইনটু I0 এর মান কত 100। তো এই দুটো গুণ করলে কত 70.7। বুঝতে পারছো, 70.7 এম্পিয়ার। ক্লিয়ার, 70.7 এম্পিয়ার। তাহলে অ্যানসারটা কি বলতো, তোমার অ্যানসারটা হচ্ছে কি এ 70.7 এম্পিয়ার। ক্লিয়ার, ওকে। আচ্ছা তো এবারে এটা দেখো, আচ্ছা এইখানে জাস্ট বিদ্যুৎ বিলের যে হিসাবটা দেখো। আচ্ছা স্থিতি এত ভোল্ট এত ওয়াট লেখা আছে, প্রতি ইউনিট বিদ্যুৎ বিল মূল 6 টাকা হয়। তাহলে সকাল 5টা থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালালে কত খরচ পড়বে। বিদ্যুৎ বিলের হিসাব, কোনো সূত্র মুখস্থ করব না, আমরা দেখি অ্যানসার বলবো। কিভাবে দেখো, আমরা বিদ্যুৎ বিলের ম্যাথগুলো একবারে মুখে মুখে অ্যানসার করতে পারবো। কিভাবে দেখো তো, আমরা মনে রাখবো বিদ্যুৎ বিল, হ্যাঁ বিদ্যুৎ বিল এইটা হবে আমাদের, মনে রাখবো কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন, টাকা ইনটু দিন। আচ্ছা দেখো তো ভাইয়া আমার কয় কিলোওয়াট, 1000 ওয়াট দেওয়া আছে, তার মানে কি 1 কিলোওয়াট। কয় ঘন্টা দেখো তো, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কয় ঘন্টা হয় 10, তার মানে কত 11 12, 2 ঘন্টা 12, 1 2 3 4 5, তার মানে কত 7 ঘন্টা। 7 ঘন্টা, 1 ঘন্টা কত টাকা বলো তো ভাইয়া 4 টাকা। কোন মাসের কথা বলছে, মাসের কথা বলে নাই, তার মানে কি একদিন। তার মানে কত বলতো 4 7 28 টাকা, 4 7 28 টাকা। দেখো তাহলে এই জায়গার জন্য তোমরা কত কত সূত্র মুখস্থ করছো, কিন্তু আমরা দেখেই অ্যানসার বলতে পারবো যে ভাইয়া আমার বিদ্যুৎ বিলটা কি 28 টাকা। বুঝতে পারছো, এই জিনিসগুলো ক্লাসে কি তোমাকে ধরে ধরে বুঝাই দেওয়া হবে। বুঝতে পারছো, ধরে ধরে বুঝাই দেওয়া হবে, ধরে ধরে কি বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই ম্যাথটা দেখো, এটাও তোমাদের ছিল শর্ট সিলেবাসের বাইরে, এটা সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার একটা প্রশ্ন, তোমাদের এটা এক্সট্রা সিলেবাস ছিল, তাই তো। আচ্ছা এটা সোজা তারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো, উক্ত তার থেকে 6 মিটার দূরত্বে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের মান কত। আচ্ছা জাস্ট ফর্মুলা হচ্ছে মনে রাখবা B = μ0 I ডিভাইডেড বাই টুয়াইস বাই a, টুয়াইস বাই a। μ0 এর মান বসাই দাও 4 পাই * 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7 ইনটু I এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু a এর মান কত বলো তো 6। ঠিক আছে, এখন এখান থেকে তুমি কাটাকাটি করলে কি তোমার অ্যানসার চলে আসবে। দেখো তো অ্যানসারটা কত আসে। আচ্ছা আমরা যদি কাটাকাটি করি, দেখো 3 দিয়ে যদি 6 কে কাটি কত 2, 2 আর 2 4 কাটি, পাই পাই কাটি, তাহলে আমার এক শুধুই অ্যানসার কি থাকতেছে বলতো 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7 কি টেসলা। ঠিক আছে, 10 ইনভার্স 7 টেসলা। তাহলে আমি দেখেই বলতে পারবো যে ভাই আমার অ্যানসারটা কি বলতো, অ্যানসারটা কি সে 10 ইনভার্স 7 টেসলা। বুঝতে পারছো, 10 ইনভার্স 7 টেসলা। বুঝতে পারছো ভাই, দেখো তো এই টাইপের জিনিসগুলো আসলে কি দেখেই অ্যানসার করা যায়। আচ্ছা তাহলে দেখো তুমি যদি এভাবে চিন্তা করতে পারো ইজিলি কি তুমি
ইজিলি তুমি কি যে কোনো টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবা। কিন্তু এই যে ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে তুমি যদি বেসিক জিনিসটাই না জানো, তুমি কি সলভ করতে পারবা? এই কারণে আমরা তোমাকে ভরসা দিচ্ছি, প্রতিটা ক্লাসের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, আমরা পার্সোনাল কাউন্সিলিং এর মাধ্যমে এনইউএসসি এর প্রোগ্রাম থেকেই তোমাকে ইনশাআল্লাহ কি সফল করে তৈরি করব। জাস্ট তোমরা একটু ভালোভাবে পড়বা, ইনশাআল্লাহ আমরা কি খুব ভালো একটা প্রস্তুতি দেব। দেখো কোনোভাবেই কিন্তু এই প্রশ্নগুলোকে কিন্তু আমরা কি বলতো আমরা মানে খুব খুব ইজি মানে হেলা ফেলা করে দেখার কোনো সুযোগ নাই। প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো আসে। তো ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব, তোমাদেরকে কমপ্লিট প্রিপারেশন নেওয়াবো, তোমার স্বপ্ন পূরণ হবেই। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।